আমেরিকার চিরশত্রু রাশিয়ার সাথে হাত মিলিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেহেতু আমেরিকার বন্ধু ভারত আর রাশিয়ার শত্রু আমেরিকা, এই নিয়ে রীতিমতো আগুন জ্বলছে পশ্চিমাদের মনে। প্রধানমন্ত্রীর খুবই গুরুত্বপূর্ণ চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসার বিষয়ে বিভিন্ন মহলে যে নানান ধরনের গুঞ্জন সৃষ্টি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে, ধূম্রজালের সৃষ্টি হয়েছে, সেই ধূম্রজাল বরং আরো ঘনীভূত হয়েছে। তারা রাস্তায় নেমে আসতে পারে, তারা মনে করতে পারে এই সরকারের পতন সম্ভবত অনিবার্য হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী যেখানে আটকে গেছেন সেখানে এই সরকারকে আর কোনোভাবে টিকিয়ে রাখা যাচ্ছে না, এই সরকার আর কোনোভাবে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারছে না। দর্শক, আজকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ভিডিও শুরুতেই আপনারা দেখে নিয়েছেন। তো দর্শক, ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখেছেন তা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কোন দিকটা ইঙ্গিত করছে। সেই সাথে দর্শক, নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলো এক ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। দর্শক, আজকে আর আমি বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা। সেই সাথে প্রিয় দর্শক, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। হঠাৎই সফর সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী চীন থেকে বাংলাদেশে ফিরে আসছেন। আজ রাতে তিনি চীন থেকে রওনা করবেন এবং মধ্যরাত নাগাদ তিনি ঢাকায় এসে পৌঁছবেন। কিন্তু হঠাৎ করে কেন প্রধানমন্ত্রী এত দ্রুততার সাথে বাংলাদেশে ফিরে আসছেন? কেন তিনি চীন সফর সংক্ষিপ্ত করতে গেলেন? এবং কয়েক ঘন্টার জন্য, কয়েক ঘন্টা পরেই তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু সেটা তিনি এগিয়ে নিয়ে আসছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু প্রধানমন্ত্রীর সবগুলো বৈঠক শেষ হয়ে যাবে, এ কারণে তিনি রাতেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি চীনে পৌঁছার সাথে সাথে নাকি এই নির্দেশনা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন যেহেতু রাতে যদি তিনি ফিরে আসতে পারেন তাহলে পরদিন তিনি সারাদিন কাজে লাগাতে পারবেন, তিনি কাজ করতে পারবেন, এই কারণে তিনি আগের দিনে ফিরে আসছেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই সফরসূচি সম্পর্কে তিনি নিজে কিংবা তার যারা সফরসঙ্গী, তার যারা সহযোগী তাকে জানতেন না, তাহলে আগে থেকে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়নি? তার মানে দেশে এমন কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে তাকে এত দ্রুততার সাথে দেশে ফিরে আসতে হচ্ছে। অনেকে অবশ্য বলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে চীন সফরে গিয়েছিলেন সেখানে তিনি সফল হননি, অর্থাৎ চীনের সাথে দর কষাকষিতে তিনি ফেল করেছেন, এ কারণে তিনি চীনকে কোল্ড শোল্ডার দেখানোর চেষ্টা করছেন। হতে পারে, কিন্তু দর কষাকষিতে তিনি যদি ফেল করে থাকেন তাহলে এই ধরনের মেসেজ কি আদৌ কোনো কাজে দিবে? বরং এটা তো ব্যাকফায়ার করার কথা। কারণ অন্তত সরকারের মধ্যে এবং তার দলের মধ্যে এক ধরনের সন্দেহের জায়গা তো তৈরি হয়েছে, কারণ বিশেষ কোনো পরিস্থিতি দেশের মধ্যে বিরাজ করছে কিনা, দলের নেতাকর্মীদের মধ্যে এবং সরকারের মধ্যেও এ ধরনের একটা ধারণা তো ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি প্রশাসনের মধ্যেও এটা ছড়িয়ে পড়তে পারে সরকার কি কোনো কিছু সন্দেহ করছে, বড় কোনো কিছু ঘটে যাচ্ছে ভেতরে ভেতরে, এ ধরনের একটা স্পেকুলেশন কিন্তু প্রশাসনের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে, যেটা সরকারকে অবশ্যই দুর্বল করবে। তারপর কেন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন? তার মানে আসলেও এমন কিছু ঘটছে যে কারণে প্রধানমন্ত্রীকে খুব দ্রুততার সাথে দেশে ফিরে আসতে হচ্ছে। অনেকে অবশ্য বলার চেষ্টা করছেন ছাত্ররা যদি আজকের মতো করে আগামীকালও বাংলা ব্লকেড সকাল সন্ধ্যা কর্মসূচি পালন করে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এয়ারপোর্ট থেকে গণভবনে ফেরার পথে যদি বাধার সম্মুখীন হন তাহলে দুটো ব্যাপার হতে পারে। শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে হয়তোবা পুলিশকে বারমুখী অবস্থানে যেতে হবে, অথবা প্রধানমন্ত্রী যদি রাস্তায় আটকে যান সেক্ষেত্রে অনেক বড় একটা ডিফিটিং সিচুয়েশন তৈরি হবে সরকারের জন্য। প্রধানমন্ত্রী রাস্তায় আটকে গেছেন, এই খবরটা অতি দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়বে এবং ঢাকা শহরের মানুষ, সাধারণ মানুষ, বিক্ষুব্ধ মানুষ যারা এতগুলো বছর ধরে তাদের ক্ষোভ আক্রোশ আটকে রেখেছিল, তারা রাস্তায় নেমে আসতে পারে। তারা মনে করতে পারে এই সরকারের পতন সম্ভবত অনিবার্য হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী যেখানে আটকে গেছেন সেখানে এই সরকারকে আর কোনোভাবে টিকিয়ে রাখা যাচ্ছে না, এই সরকার আর কোনোভাবে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারছে না। এই ধরনের একটা মেসেজ যদি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু সংক্রামক, একজনের ভেতর থেকে এটা হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং এটা মুহূর্তেই একটা দাবানল থেকে বিস্ফোরণ ঘটাতে পারে। ফলে এটাও সরকারের জন্য একটা ব্যাকফায়ার হতে পারে। এটা চিন্তা করে প্রধানমন্ত্রী আগের দিন অর্থাৎ রাতেই তিনি চলে আসতে চাইছেন, যে সময় স্টুডেন্টদের এই কর্মসূচিটা থাকছে না। পাশাপাশি সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশ কয়েকবার বলেছেন, এমনকি সংবাদ সম্মেলনেও তিনি উল্লেখ করেছেন এই আন্দোলনের মধ্যে অনেকগুলো পক্ষ যুক্ত হয়ে গেছে, এর ভেতরে তিনি ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন এবং তিনি বারবার এটা বোঝানোর চেষ্টা করেছেন এই আন্দোলনের পেছন থেকে বিশেষ কোনো শক্তি কলকাঠি নাড়ছে। ফলে সরকারের ভেতরে এক ধরনের ভয় তৈরি হওয়াটা স্বাভাবিক। অবশ্য শুরু থেকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন এই আন্দোলনকে সরকার পরিকল্পিতভাবেই মাঠে নামিয়েছে, বিশেষ করে ভারতের সাথে যে অসম সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়েছে সেই ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য, অর্থাৎ সেই ইস্যুকে কেন্দ্র করে যাতে বৃহত্তর কোনো আন্দোলন গড়ে না ওঠে, এই কারণে সরকারের নিয়ন্ত্রিত এই আন্দোলনটাকে মাঠে নামিয়েছে। কিংবা আজিজ বেনজির, আসাদুজ্জামান মিয়াদের যে দুর্নীতি আমাদের সামনে প্রকাশিত হয়েছে সেই ইস্যুকে কেন্দ্র করে যাতে বৃহত্তর কোনো আন্দোলন গড়ে না ওঠে যেটা সরাসরি রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করে, এই কারণে সরকার নিয়ন্ত্রিত এই আন্দোলনটাকে মাঠে নামানো হয়েছে। যদিও আমার এই চ্যানেলেও বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছি এটা কোনো যুক্তি হতে পারে না।
কেউ কেউ হয়তো বা এর সপক্ষে অনেক যুক্তি উপস্থাপন করছেন, অনেক কথা বলার চেষ্টা করছেন, তাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকতে পারে, কিন্তু এটা কোনোভাবেই যুক্তি হতে পারে না যে এই আন্দোলনটা মাঠে নামার কারণে ভারতের সাথে যে অসম সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর করেছে প্রধানমন্ত্রী, কিংবা আজিজ বেনজিরদের যে দুর্নীতি আমাদের সামনে উঠে এসেছে সেটাকে কেন্দ্র করে বৃহত্তর কোনো আন্দোলন গড়ে উঠতে পারবে না। বরং প্যারালালি যদি এই ধরনের কোনো আন্দোলন গড়ে উঠতো তাহলে সেটা সরকারকে আরও বেশি করে ব্যাকফুটে ঠেলে দিত। ফলে সরকার কখনোই জেনে বুঝে এই রিস্কটা নিত না। যাই হোক, যে আন্দোলনটা শুরু হয়েছে, বাংলা ব্লকের যে কর্মসূচিটা শুরু হয়েছে, এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকার কোনোভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং শুরু থেকে আমি একটা কথা বলার চেষ্টা করেছি, 2018 সালের সেই দোর্দণ্ড প্রতাপশালী ছাত্রলীগ আর সেই সময়কার পুলিশকে তখন যেভাবে সরকার ব্যবহার করতে পেরেছে দলীয় ক্যাডার বাহিনীর মতো করে, এবার সেটা করা সম্ভব নয় সরকারের পক্ষে। কারণ সারা পৃথিবীর অ্যাটেনশন যেভাবে এখন বাংলাদেশের দিকে আছে 2018 সালে, সেটা ছিল না। সুতরাং 2018 সালের আন্দোলন তারা বিভিন্নভাবে দমন করতে পেরেছে, কিন্তু এবার এটা দমন করা তাদের জন্য এত সহজ হচ্ছে না। পাশাপাশি ছাত্ররা এই সরকারের চরিত্রটা বুঝে গেছে, কারণ 2018 সালে একবার ছাত্রদের সাথে প্রহসন হয়েছে এবং আবারও 2024 সালে সেটার প্রমাণ পাওয়া গেছে। ফলে এবার কিন্তু ছাত্ররা হাইকোর্ট যে রায় দিয়েছে আজকে, তারপরেও দমে যায়নি। সরকার চেষ্টা করেছিল এই আন্দোলনটাকে এখানেই কবর দিতে, অন্তত 1 মাসের জন্য এটাকে ঝুলিয়ে রেখে আন্দোলনটাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছিল। এবং এখন পর্যন্ত আমি যখন কথা বলছি তখন পর্যন্তও ছাত্ররা বলছে তারা আন্দোলন কন্টিনিউ করবে, যদিও সন্ধ্যা 7টায় তারা সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। হ্যাঁ, একটা কথা ঠিক, আদালত যে রায় দিয়েছে, যদিও আদালতের কোনো এখতিয়ার নাই, কোটা পুনর্বহালের কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কিন্তু আদালতের নাই, সাংবিধানিকভাবেই নাই। এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, এই বিষয়টা প্রমাণিত। কিন্তু তারপরও আমাদের দেশে আইন আদালত বলে তো আসলে কিছু এক্সিস্ট করে না। সব কিছুই নির্বাহী বিভাগের, অর্থাৎ সরকারের এক্সটেনশন। সরকার যেটা চায়, যেভাবে চায়, তারা ঠিক সেভাবেই করে। কিন্তু তারপরও আদালতের এই রায় 1 মাসের জন্য এই আন্দোলনটাকে অনেকটা স্থবির করে দেবে, অনেকটা দুর্বল করে দেবে। কারণ যে প্রত্যাশা নিয়ে, যে উৎসাহ নিয়ে, যে অ্যাগ্রেশন নিয়ে ছাত্ররা রাস্তায় নেমেছিল, সেটা অনেকাংশেই প্রশমিত হবে। কিন্তু তারপরও ছাত্ররা এবার সিদ্ধান্ত নিয়েছে তারা রাজপথ ছেড়ে যাচ্ছে না, এবং সঠিক সিদ্ধান্ত। কারণ সাংবিধানিকভাবেই কোটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের, অর্থাৎ নির্বাহী বিভাগের। এখানে আদালতের কোটা পুনর্বহালের রায় দেওয়ার কোনো এখতিয়ার নাই। প্রধানমন্ত্রীর খুবই গুরুত্বপূর্ণ চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসার বিষয়ে বিভিন্ন মহলে যে নানান ধরনের গুঞ্জন সৃষ্টি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে, ধূম্রজালের সৃষ্টি হয়েছে, সেই ধূম্রজাল বরং আরও ঘনীভূত হয়েছে খোদ প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বক্তব্যে। মঙ্গলবার প্রধানমন্ত্রী চীন সফর সংক্ষিপ্ত করার বিষয়ে যে ব্যাখ্যা বা বক্তব্য দিয়েছেন নাইমুল ইসলাম খান বিভিন্ন গণমাধ্যমে, সেখানে তিনি বলেছেন যে একদিন আগে ফিরলেও নির্ধারিত সকল কর্মসূচি শেষ করেই প্রধানমন্ত্রী দেশে ফিরছেন। তার বক্তব্য আমি কোট এবং আনকোট করে উল্লেখ করছি। তিনি বলেছেন যে 10 জুলাই বেইজিং সময় রাত 10টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে উঠবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত 1টায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এবং তিনি উল্লেখ করেছেন এর কারণ সম্পর্কে, এই যে একদিন আগে চলে আসা, এতে করে প্রধানমন্ত্রীর একদিন বেঁচে যায়। অর্থাৎ তিনি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে তিনি তার দৈনন্দিন কাজ এগিয়ে নিতে একটা দিন বাঁচাতে চাইছেন, এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন নাইমুল ইসলাম খান। কিন্তু বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলতে গিয়ে ডক্টর হাসান মাহমুদ যেটি বলেছেন তা হচ্ছে যে প্রধানমন্ত্রীর অসুস্থ মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের আগে বেইজিং ত্যাগ করছেন। এবং এই বক্তব্য তিনি এমন সময় দিয়েছেন যখন নাইমুল ইসলাম খানের বক্তব্যটি সবার কাছে গ্রহণযোগ্য হয়নি বা তেমন জুৎসই মনে হয়নি, এটি তারাও বুঝতে পেরেছেন হয়তো। এই জন্যই সংবাদ সম্মেলনে কারণ সম্পর্কে জানাতে গিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য দিয়েছেন। এবং তিনি আরেক প্রশ্নের জবাবে কারণ হিসেবে বলছেন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে সাইমা ওয়াজেদ পুতুলেরও বেইজিং আসার কথা ছিল, কিন্তু যেদিন প্রধানমন্ত্রী সহ তার বহর বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেন সেদিন সকালেই সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতার কারণেই তিনি বেইজিং আসতে পারেননি। তিনি এখনও অসুস্থ। আমি ডক্টর হাসান মাহমুদের বক্তব্য কোট আনকোট উল্লেখ করছি। তিনি এখনও অসুস্থ, কাজে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে নয়, ওনার এখানে রাত যাপন করার কথা ছিল, এখন তিনি সেটা না করে মা হিসেবে অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছেন। ডক্টর হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর কন্যা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন এটি আমরা মেনে নিতে পারি। যে কোনো অসুস্থ সন্তানের জন্য যে কোনো মাই যে কোনো সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে নিতেই পারেন, এটুকু আমরা ধরে নিতে পারি। কিন্তু মঙ্গলবার নাইমুল ইসলাম খান যে বক্তব্যটি গণমাধ্যমে দিলেন এই কারণ সম্পর্কে, সেটি কি স্পষ্ট ছিল? ছিল না। কেন ছিল না? তিনি তো প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তারই তো সবার আগে এই বিষয়গুলো সম্পর্কে জানার কথা, স্পেসিফিক কারণগুলো উল্লেখ করার কথা, কিন্তু তিনি তা করতে পারেননি। কেন করতে পারলেন না? আর কেন আবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে অনেকটা বক্তব্যের মাঝে বেশ খানিক দূরত্ব রেখে কথা বলেছেন ডক্টর হাসান মাহমুদ। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন, একই কথা বলেছেন যে নির্ধারিত সব কর্মসূচি সম্পন্ন হয়েছে বা হয়ে যাবে বুধবার রাতের মধ্যে, এবং অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য তিনি আসছেন।
প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে নানান ধরনের ভুল বার্তা যাচ্ছে। ভুল বার্তা তো আসতেই পারে, যদি সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বার্তা আসে, তাহলে ভুল বার্তার বিষয়টি তো আরো গভীর হবে, যেমনটা এখন হয়েছে। এখন আরো ভুলের মাত্রাটি বেড়েছে, ভুল না হোক, ধূম্রজালের যে বিষয়টি আরো ঘনীভূত হচ্ছে। আমরা জানি যে প্রধানমন্ত্রী এই চীন সফর অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। যখন ভারত সফরের যাওয়ার কথা ছিল 21শে জুন বা জুলাইয়ের দিকে, তখন ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে একেবারে অনির্ধারিতভাবে তিনি সেখানে উপস্থিত হলেন। ভারতকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রয়োজনে ভারতে একদিনের জায়গায় 3 দিন থাকতে পারেন, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন উঠলেও তাতে কিছু যায় আসে না সরকারের। পাশাপাশি ভারতের প্রতিদ্বন্দ্বী চীন, যেই চীন সফরের বিষয়টি এইবার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, একই সঙ্গে বাংলাদেশের জন্য এবং একই সঙ্গে আওয়ামী লীগের জন্য তাদের একটি অগ্নি পরীক্ষার বিষয়। সেখানে চীনের সফরটি সংক্ষিপ্ত করা হবে কেন হচ্ছে, কোনো ধরনের মতবিরোধ তৈরি হয়েছে কিনা, কিংবা ভারতের কোনো নতুন সিগন্যাল তাদের কাছে গেছে কিনা, অথবা বাংলাদেশের মধ্যে যে বৃহৎ দুটি আন্দোলন চলছে এই মুহূর্তে দুর্বার গতিতে, একদিকে শিক্ষকদের আন্দোলন আর একদিকে কোটা বিরোধী আন্দোলন, এই সব বিষয় মিলে মানুষের মধ্যে তো অবশ্যই বিভিন্ন ধরনের প্রশ্নের সৃষ্টি হবে। এবং খুব স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন আরও বেশি জোরালো হয়েছে প্রধানমন্ত্রী প্রেস সচিব এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। এ যেন এক বিরল বন্ধুত্ব। আমেরিকার চিরশত্রু রাশিয়ার সাথে হাত মিলিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেহেতু আমেরিকার বন্ধু ভারত আর রাশিয়ার শত্রু আমেরিকা, এই নিয়ে রীতিমতো আগুন জ্বলছে পশ্চিমাদের মনে। এরই মধ্যে ক্ষোভ উগরে দিচ্ছে পশ্চিমা বিশ্ব। কেন তৃতীয়বার সরকার গঠনের পর প্রথমবারের মতো রাশিয়ার মাটিতে পা রাখলেন নরেন্দ্র মোদী? এই ভালোবাসার একটাই লক্ষ্য, পশ্চিমাদের সাথে রাজনীতির নতুন এক খেলায় মেতে উঠেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়া চীনকে কাছে টানার পর এবার ভারতের দিকে নজর রুশ নেতার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্রই অনুষ্ঠিত হয়ে গেল ভারতের জাতীয় নির্বাচন। রাহুল চমকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আবারও সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। সে কারণে নিজ দেশেই রোশানলে থাকা পশ্চিমা ঘেঁষা মোদী নিশ্চয়ই কোনো এক বিশেষ উদ্দেশ্য নিয়ে পুতিনের আমন্ত্রণে হাজির হলেন রাশিয়ায়। আর এই ঘটনা দেখে রাগে গড়গড় করছেন নির্বাচনের আগ মুহূর্তে নিজ দলেই কোণঠাসা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ায় মোদীর সফরকে বিশেষভাবে পর্যবেক্ষণ করছে পশ্চিমা বিশ্ব। শুধু তাই নয়, এরই মধ্যে ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। সোমবারই 2 দিনের সফরে রাশিয়ায় যান নরেন্দ্র মোদী। যখনই মস্কোয় সফর করছেন ঠিক সে সময় উদ্বেগের কথা ভেসে আসলো মার্কিন মুলুক থেকে। মোদীর রুশ সফরের দিকে যে পশ্চিমী দুনিয়ার নজর, সেটিও সম্প্রতি প্রকাশ করেন ক্রেমলিনের মুখপাত্র। তিনি দাবি করেন, মোদীর রাশিয়া সফরে ঈর্ষাকাতর পশ্চিমী দুনিয়া। কূটনৈতিক মহলের অনেকের মতে নাম না করে আমেরিকাকেই লক্ষ্যবস্তু করেন ক্রেমলিনের মুখপাত্র। শুধু তাই নয়, মোদীর রুশ সফর নিয়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারকেও প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি বলেন, রাশিয়ায় গিয়ে মোদী কি বক্তব্য রাখছেন সেদিকে আমরা নজর রেখেছি। ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে আমরা এরই মধ্যে দিল্লির কাছে উদ্বেগের কথা জানিয়েছি। ভারত হোক বা যে কোনো দেশ, যারা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখছে তারা অবশ্যই মস্কোকে জাতিসংঘের নির্দেশিকা মেনে চলার কথা মনে করিয়ে দেবে। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। আর এই নিউজটি সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।